মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসব কি ম্যাডাম? আপনি জেনি, জেনি ধরুন ওকে। এই দাঁড়াও। দাদা আমি ঠিক আছে, আমি ঠিক আছে। এই মেঘা, 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 ঠিক আছো মেঘা? তোমরা সবাই ভালো থেকো। রাধা, তোমরা ভালো থেকো, ভালো রেখো সবাইকে। রাধা, আমি পারলাম না, আমি তুমি সবাইকে ভালো রেখো, দেখে রেখো সবাইকে। সবাই আমার খুব ভালোবাসে। পুকুরকে দেখে রেখো। এটা কি হলো? মেঘা দিদি আমাকে বাঁচালো, আমার জন্য গুলি খেলো মেঘা দিদি। আর গুলি খেলো তো খেলো, সেটা আবার সেটা হিসেব করে হাতে লাগলো। অদ্ভুত তো। আমি বুঝতে পারছি আমার সময় হয়ে এসেছে। আমি আর বাঁচবো না। আমি মরে গেলে আমার যা আছে সব অনাথার সময় দান করে দিও। বাবা, তুমি মরতে যাবে কেন? হাতে গুলি লাগলে কেউ মরে? তুমি আমাদেরকে বাঁচানোর জন্য নিজের গায়ে গুলি খেয়েছো, তোমার কিচ্ছু হতে দেবো না আমরা। হিরো বাবু, আপনি এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স ডাকুন তো। হ্যাঁ, এক মিনিট। হ্যালো, হ্যাঁ অ্যাম্বুলেন্স। জেনি দাঁড়াও, জেনি দাঁড়াও, গুলি করে দেবো কিন্তু। জেনি, জেনি, ওই তো এসে গেছে, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। সে কৈফিয়ত আমি তোমাকে দেবো না। তুমি এখানে এসেছো কেন? তুমি জানো না এই জায়গাটা বিপজ্জনক? যদি কিছু হয়ে যেত, যদি গুলি লাগতো, কি হতো? বাবা, আমার তো প্রমাণ করা ছিল, নইলে তো। কি থামলে কেন? নইলে তো কি কি না হলে জেঠু বাবা নিজের বাড়িতে কখনো ফিরতে পারতেন না। আর তুমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাধা, এসব তুই জানিস আমি চেয়েও ঠাকুরকে থাকতে পারিনি, ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারিনি। ভাগ্যিস তুই ফিরে এলি রাধা। দাদা, ফুপুল, দাদা, তুমি ফিরে এসেছো। আমি খুব খুশি হয়েছি। আই মিস ইউ রাধা। হে ফুপুল, তুমি কাঁদছো? দেখি দেখি। তুমি এখন চলে এসেছো, আমি আর কাঁদবো না। রাধা, এই তো বোন আমার ফিরে এসেছে। ফিরে এলাম, আর আমি যে নির্দোষ সেটার প্রমাণ দিয়ে ফিরে এলাম। আমি মিথ্যে কথা বলিনি বর্মা।
বড়মা, জেনের আসল পরিচয়ের প্রমাণ আমি সব পুলিশকে দিয়ে এসেছি। ওই মেয়েটা একটা জোচ্চোর, মিথ্যেবাদী, ইচ্ছে করে ওই মিথ্যে কথাগুলো বলেছিল সেদিন। আমি ভুল করেছি রাধা, যদিও জীবনে বেশিবার আমি এই কথাটা বলিনি। তবে না না না, তোমাকে আমি রাধা বলবো না, এ বাড়ির বড় বউ তুমি। তোমাকে আজ থেকে আমি বড় বউ বলে ডাকবো। আমার ভুল হয়েছে, সত্যি অনেক বড় ভুল হয়েছে। বড়মা, এমন করে বলবেন না। আমি শুধু চেয়েছিলাম যে সত্যিটা সবার কাছে প্রমাণ হয়ে যাক, ব্যাস। রাজা, হ্যাঁ মা, চল। হ্যাঁ চলো। মা তুমি এখন কোথায় যাচ্ছ? আমি রাধাকে নিয়ে এলাম, তুমি দেখতে তো পাচ্ছি বাবা। ইন্দু, তুমি এমন করে কথা বলছো কেন? রাধা অনেক বড় কাজ করেছে, কিন্তু মেঘা যে পরিবারের নাকি কেউ নয়, সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সেটা কেউ ভাবলো না। সবাই চলে আসলো তাকে একা ফেলে। তুমি এটা ভাবলে কি করে যে আমি আর রাধা মেঘার খোঁজ নিইনি? আমরা হসপিটাল থেকে এখানে আসছি। গুলি না মেঘা দিদির হাতের পাশ দিয়ে গেছে, আর ডাক্তার বলল মেঘা দিদি এখন সুস্থ আছে, এখন ঘুমোচ্ছে। আর মনিমা ওইভাবে মানে হাতের পাশ দিয়ে গুলি লাগলে তো। কি চাইছিস তুই? তোমরা কি চাইছো? তোমাদের মন পাওয়ার জন্য ওর বুকে গুলি লাগা উচিত ছিল। না না, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসব কি ম্যাডাম? আপনি জেনি, জেনি ধরুন ওকে। এই দাঁড়াও। রাধা, আমি ঠিক আছে, আমি ঠিক আছে। এই মেঘা, 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 ঠিক আছো মেঘা? তোমরা সবাই ভালো থেকো। রাধা, রাধা, তোমরা ভালো থেকো, ভালো রেখো সবাইকে। রাধা, আমি পারলাম না, আমি। তুমি সবাইকে ভালো রেখো, দেখে রেখো সবাইকে। সবাই আমার খুব ভালোবাসে। পুকুরকে দেখে রেখো। এটা কি হলো? মেঘা দিদি আমাকে বাঁচালো, আমার জন্য গুলি খেলো মেঘা দিদি। আর গুলি খেলো তো খেলো, সেটা আবার সেটা হিসেব করে হাতে লাগলো। অদ্ভুত তো। আমি বুঝতে পারছি আমার সময় হয়ে এসেছে। আমি আর বাঁচবো না। আমি মরে গেলে আমার যা আছে সব অনাথ আশ্রমে দান করে দিও। বাবা, তুমি মরতে যাবে কেন? হাতে গুলি লাগলে কেউ মরে? তুমি আমাদেরকে বাঁচানোর জন্য নিজের গায়ে গুলি খেয়েছো, তোমার কিচ্ছু হতে দেবো না আমরা। হিরো বাবু, আপনি এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স ডাকুন তো। হ্যাঁ, এক মিনিট। হ্যালো, হ্যাঁ
অ্যাম্বুলেন্স? চেরি দাঁড়াও, চেরি দাঁড়াও, গুলি করে দেবো কিন্তু। চেরি, চেরি, ওই তো এসে গেছে, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। সে কৈফিয়ত আমি তোমাকে দেবো না। তুমি এখানে এসেছো কেন? তুমি জানো না এই জায়গাটা বিপজ্জনক? যদি কিছু হয়ে যেত, যদি গুলি লাগতো, কি হতো? বাবা, আমার তো প্রমাণ করা ছিল, নইলে তো। কি থামলে কেন? নইলে তো কি? কি না হলে? না হলে জেঠু বাবা নিজের বাড়িতে কখনো ফিরতে পারতেন না। আর তুমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাধা, এসব তুই জানিস আমি চেয়েও ঠাকুরকে থাকতে পারিনি, ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারিনি। ভাগ্যিস তুই ফিরে এলি রাধা। দাদা, ফুপুল, দাদা, তুমি ফিরে এসেছো, আমি খুব খুশি হয়েছি। আই মিস ইউ রাধা। হে ফুপুল, তুমি কাঁদছো? দেখি দেখি। তুমি এখন চলে এসেছো, আমি আর কাঁদবো না। রাধা, এই তো বোন আমার ফিরে এসেছে। ফিরে এলাম, আর আমি যে নির্দোষ সেটার প্রমাণ দিয়ে ফিরে এলাম। আমি মিথ্যে কথা বলিনি বর্মা। বর্মা, জেনের আসল পরিচয়ের প্রমাণ আমি সব পুলিশকে দিয়ে এসেছি। ওই মেয়েটা একটা জোচ্চোর, মিথ্যেবাদী, ইচ্ছে করে ওই মিথ্যে কথাগুলো বলেছিল সেদিন। আমি ভুল করেছি রাধা, যদিও জীবনে বেশিবার আমি এই কথাটা বলিনি। তবে না না না, তোমাকে আমি রাধা বলবো না, এ বাড়ির বড় বউ তুমি। তোমাকে আজ থেকে আমি বড় বউ বলে ডাকবো। আমার ভুল হয়েছে, সত্যি অনেক বড় ভুল হয়েছে। বর্মা, এমন করে বলবেন না। আমি শুধু চেয়েছিলাম যে সত্যিটা সবার কাছে প্রমাণ হয়ে যাক, ব্যাস। রাজা, হ্যাঁ মা। চল। হ্যাঁ চলো। মা, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি রাধাকে নিয়ে এলাম। তুমি দেখতে তো পাচ্ছি বাবা। ইন্দু, তুমি এমন করে কথা বলছো কেন? রাধা অনেক বড় কাজ করেছে, কিন্তু মেঘা যে পরিবারের নাকি কেউ নয়, সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সেটা কেউ ভাবলো না। সবাই চলে আসলো তাকে একা ফেলে। তুমি এটা ভাবলে কি করে যে আমি আর রাধা মেঘার খোঁজ নিইনি? আমরা হসপিটাল থেকে এখানে আসছি। গুলি না মেঘা দিদির হাতের পাশ দিয়ে গেছে, আর ডাক্তার বলল মেঘা দিদি এখন সুস্থ আছে, এখন ঘুমোচ্ছে। আর মনিমা ওইভাবে হাতের পাশ দিয়ে গুলি লাগলে তো। কি চাইছিস তুই? তোমরা কি চাইছো? তোমাদের মন পাওয়ার জন্য ওর বুকে গুলি লাগা উচিত ছিল। না না,
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি নিজেই যাই কি পরিচয়টা করে নি। উজ্জয়িনী দীপ, আমি অষ্টমী। আপনার সাথে কাল ফোনে কথা হয়েছিল না? ও তোমার সাথে কাল কথা হয়েছিল? তা তুমি কে সেটা তো? আমি পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ে পড়াই। আপনার সব কথা না আমি আয়ুষ্মান বাবুর কাছে শুনেছি। জানেন তো, যখনই আপনার কোনো কথা ওঠে না, আয়ুষ্মান বাবু তো একেবারে লজ্জায় লাল হয়ে যায়। এটাই তো আমি আপনাকে কালকে ফোনে বলতে চেয়েছিলাম, কিন্তু এই যে আয়ুষ্মান বাবু তো আমাকে বলতে দিলেন না। কি আয়ুষ্মান বাবু, ঠিক বলছি তো? উজ্জয়িনী, উনি না সব বিষয়ে একটু বাড়িয়ে বাড়িয়ে কথা বলেন না, তুমি কিছু মনে করো না। আমার মান সম্মান সব চলে গেল আপনার জন্য। হ্যাঁ, এতে মান সম্মান যাওয়ার কি আছে? নিজের বউয়ের কাছে লজ্জা কি? পাকা দেখা তো হয়েই গেল। এইবার একটা শুভ দিন শুভ লগ্ন দেখে 4 হাত এক করে দাও। তোমার আশীর্বাদে আমার মেয়ের জীবনটা ধন্য হয়ে যাবে। এক মিনিট, আমার একটা ফোন আসছে, ধরে নি। হ্যালো, হ্যাঁ রে, পৌঁছে গেছি। অনেক কথা আছে। কি অষ্টমী, কেমন লাগলো আমার ভালোবাসার মানুষটিকে? শরবত এসে গেছে, নিয়ে নাও সবাই। উজ্জয়িনী, হ্যাঁ, এখন রাখছি, আবার কথা হচ্ছে। You idiot! দেখে কাজ করতে পারো না? কি করলে তুমি এটা? ইস, অশিক্ষিত লোকজন কোথাকার। আর নতুন ড্রেসটা নষ্ট করে দিল। আহা, ওকে এত বকছেন কেন? এত রাগ করবেন না, এরকম কিছুই হয়নি। আমি একটু জল দিয়ে এটাকে ঠিক করে দিচ্ছি। প্লিজ আমাকে বোঝাতে এসো না। তোমার গায়ে পড়লে তখন তুমি ভদ্র ব্যবহার করো। যাক, এই মেয়েটা অষ্টমীকে টাইট দিতে পারবে বলেই মনে হচ্ছে। এই, এখনো ঢং করে এখানে বসে আছো কেন? যাও গিয়ে টিস্যু নিয়ে এসো, যাও। এই রে, একটু বেশি চেঁচিয়ে ফেললাম বোধহয়। এর মুখ তো দেখছি শুকিয়ে আমসি হয়ে গেছে। আই এম সরি অষ্টমী, আসলে আমার মাঝে মধ্যে না একটু মাথা গরম হয়ে যায়। আর কি বলতো, এই জামাটা আমার নতুন জামা, আগেই কিনেছিলাম, তবে কোনোদিন পরা হয়নি। আজকে ফার্স্ট টাইম পরলাম, তাতে এভাবে শরবত পড়ে গেল, তাই আমার মাথাটা একটু গরম হয়ে গেছিল। না না, ঠিক আছে, ওটা এই যে এলেন, যাও। আরে নতুন জামা, মাথা তো গরম হওয়ারই কথা। ওকে নিয়ে একদম ভেবো না, সন্ধ্যা একদম জঘন্য কাজ করে। এ বাবা, তুমি কেন করছো? আমাকে চোখে কোনো ব্যাপার না। তুমি তো কদিনের মধ্যে আমাদের পরিবারের একজন হতে চলেছো, এইটুকু তো আমি করতেই পারি তোমার জন্য। অষ্টমী বর্দার খুব গায়ে পড়ে, একটু বুঝে শুনে মিশতে দিও। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একদিনের মধ্যে এইভাবে বিয়ে বলে তো আগে কখনো শুনিনি, তাই। প্রদীপ, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। আর তোমার কি আমার গণনাকে ভুল বলে মনে হয়? না না, এ তুমি কি বলছো ঠাকুর? ব্যাস, তাহলে তো মিটেই গেল। সবকিছু তুমি আমার উপর ছেড়ে দাও। আর এই বাড়ির নিয়ম অনুযায়ী এবার থেকে বিয়ে হওয়া অবধি তোমরা এখানেই থাকবে, এই বাড়িতে। এসব নিয়ম যে কোত্থেকে আসে আমি সেটাই জানি না। এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। ছেলেটা শুধু ভালো থাকুক, ব্যাস, আর কিছু চাই না আমি। সিংহ বাড়িতে থাকবো, এ তো আমাদের কাছে স্বপ্ন। কিন্তু ঠাকুর, একদিনের মধ্যে সব ব্যবস্থা কি করে হবে? আমাদেরও তো অনেক আত্মীয়। সেটাই তো, আমিও সেটাই ভাবছি। একদিনের মধ্যে এত কিছু কেনাকাটা কিছুই তো করা হবে না। এক্স্যাক্টলি,
আমাদের প্রি ওয়েডিং, সঙ্গীত, মেহেন্দি এগুলো অ্যারেঞ্জমেন্ট আমরা একদিনে করবো কি করে? ওইসব দেখনদারির কোনো প্রয়োজন নেই, আমি দরকারই বোধ করছি না। বিয়ে হবে ঘরোয়া ভাবে, বৌরানীর আশীর্বাদে, বৌরানীর সামনে। আর কোনো ধুমধাম, লোকজন নিমন্ত্রণ, অনুষ্ঠান কিছুই করতে হবে না। দুজন একসাথে ভালো থাকা নিয়ে কথা। আমার কাছে লোক দেখানো এই ধুমধাম আয়োজনের চেয়ে সেটাই বড় কথা, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। স্যার একটু বেশি তাড়াহুড়ো করছেন মনে হচ্ছে, কিন্তু এত তাড়াহুড়ো করার কারণটা কি? সত্যি আয়ুষ্মান বাবুর বিয়েটা উনি মন থেকে দিচ্ছেন তো নাকি? উফ, আবার আমি এসব ভাবছি। তুমি বেশি ভাবিস না। বড় খোকা, দুর্জয় রক্তিমের বেলায় কত ধুমধাম করে বিয়ে হয়েছিল, দাদু ভাইয়ের বেলায় তা হবে না? মা, ওদের বিয়ের সময় অনেক সময় ছিল হাতে, তাই করেছি। এখন হাতে সময় নেই, তাই তাড়াহুড়ো করে করতে হচ্ছে। তা না হলে যে তিথি নক্ষত্রের অবস্থান বদলে যাবে। ঠিক আছে ঠাকুর, তুমি যখন বলছো তখন একদিন পরেই বিয়ে হবে। আমরা দেখি কতটা কি করে উঠতে পারি। বললাম না তোমাদের কিচ্ছু দেখতে হবে না, আমি আছি তো। তোমরা অনেক সকালে বেরিয়েছো, অনেকটা পথ এসেছো, যাও গিয়ে বিশ্রাম নাও। গায়ত্রী, ওদের ঘরে নিয়ে যাও আর প্রত্যেকের খাওয়া দাওয়ার আয়োজন করো। প্রদীপদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। গায়ত্রী, ও এখন শুধু আমার বন্ধু নয়, আত্মীয় হতে চলেছে। যাও প্রদীপ, গায়ত্রীর সাথে যাও। এইখানে দাঁড়িয়ে লোকের কথা না গিলে রান্নাঘরে যাও, নাকি এইভাবে দাঁড়িয়ে থাকলেই ছেলের বিয়ে হয়ে যাবে? কাজ করতে হবে তো, হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকলে চলবে? যাও। বড় খোকা, তুই যা করছিস ঠিক করছিস না কিন্তু। মা, তুমি এসব চিন্তা করো না, এসব নিয়ে ভেবো না। বিয়ের আয়োজন শুরু করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি নিজেই যাই কি পরিচয়টা করে নিই। উজ্জয়িনী, আমি অষ্টমী। আপনার সাথে কাল ফোনে কথা হয়েছিল না? ও, তোমার সাথে কাল কথা হয়েছিল? তা তুমি কে সেটা তো? আমি পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ে পড়াই। আপনার সব কথা না আমি আয়ুষ্মান বাবুর কাছে শুনেছি। জানেন তো, যখনই আপনার কোনো কথা ওঠে না, আয়ুষ্মান বাবু তো একেবারে লজ্জায় লাল হয়ে যায়। এটাই তো আমি আপনাকে কালকে ফোনে বলতে চেয়েছিলাম, কিন্তু এই যে আয়ুষ্মান বাবু তো আমাকে বলতে দিলেন না। কি আয়ুষ্মান বাবু, ঠিক বলছি তো? উজ্জয়িনী, উনি না সব বিষয়ে একটু বাড়িয়ে বাড়িয়ে কথা বলেন না, তুমি কিছু মনে করো না। আমার মান সম্মান সব চলে গেল আপনার জন্য। হ্যাঁ, এতে মান সম্মান যাওয়ার কি আছে? নিজের বউয়ের কাছে লজ্জা কি? পাকা দেখা তো হয়েই গেল। এইবার একটা শুভ দিন, শুভ লগ্ন দেখে 4 হাত এক করে দাও। তোমার আশীর্বাদে আমার মেয়ের জীবনটা ধন্য হয়ে যাবে। এক মিনিট, আমার একটু ফোন আসছে, ধরে নি। হ্যালো, হ্যাঁ রে, পৌঁছে গেছি। অনেক কথা আছে। কি অষ্টমী, কেমন লাগলো আমার ভালোবাসার মানুষটিকে? শরবত এসে গেছে, নিয়ে নাও সবাই। উজ্জ্বলিকা, হ্যাঁ এখন রাখছি, আবার কথা হচ্ছে। You idiot! দেখে কাজ করতে পারো না? কি করলে তুমি এটা? ইস, অশিক্ষিত লোকজন কোথাকার। আমার নতুন ড্রেসটা নষ্ট করে দিল। আহা, ওকে এত বকছেন কেন? এত রাগ করবেন না, এরকম কিছুই হয়নি। আমি একটু জল দিয়ে এটাকে ঠিক করে দিচ্ছি। প্লিজ আমাকে বোঝাতে এসো না। তোমার গায়ে পড়লে তখন তুমি ভদ্র ব্যবহার করো। যাক,
এই মেয়েটা অষ্টমীকে টাইট দিতে পারবে বলেই মনে হচ্ছে। এই এখনো ঢং করে এখানে বসে আছো কেন? যাও গিয়ে টিস্যু নিয়ে এসো, যাও। এই রে, একটু বেশি চেঁচিয়ে ফেললাম বোধহয়। এর মুখ তো দেখছি শুকিয়ে আমসি হয়ে গেছে। আই এম সরি অষ্টমী, আসলে আমার মাঝে মধ্যে না একটু মাথা গরম হয়ে যায়। আর কি বলতো, এই জামাটা আমার নতুন জামা, আগেই কিনেছিলাম তবে কোনোদিন পরা হয়নি, আজকে ফার্স্ট টাইম পরলাম। তাতে এভাবে শরবত পড়ে গেল, তাই আমার মাথাটা একটু গরম হয়ে গেছিল। না না ঠিক আছে, ওটা এই যে এলেন, যাও। আরে নতুন জামা, মাথা তো গরম হওয়ারই কথা। ওকে নিয়ে একদম ভেবো না, সন্ধ্যা একদম জঘন্য কাজ করে। এ বাবা, তুমি কেন করছো? আমাকে চোখে কোনো ব্যাপার না। তুমি তো কদিনের মধ্যে আমাদের পরিবারের একজন হতে চলেছো, এইটুকু তো আমি করতেই পারি তোমার জন্য। অষ্টমী বর্দার খুব গায়ে পড়ে, একটু বুঝে শুনে মিশতে দিও। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একদিনের মধ্যে এইভাবে বিয়ে বলে তো আগে কখনো শুনিনি, তাই। প্রদীপ, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। তোমার কি আমার গণনাকে ভুল বলে মনে হয়? না না, এ তুমি কি বলছো ঠাকুর? ব্যাস, তাহলে তো মিটেই গেল। সবকিছু তুমি আমার উপর ছেড়ে দাও। আর এই বাড়ির নিয়ম অনুযায়ী এবার থেকে বিয়ে হওয়া অবধি তোমরা এখানেই থাকবে, এ বাড়িতে। এসব নিয়ম যে কোত্থেকে আসে আমি সেটাই জানি না। এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। ছেলেটা শুধু ভালো থাকুক, ব্যাস, আর কিছু চাই না আমি। সিংহ বাড়িতে থাকবো, এ তো আমাদের কাছে স্বপ্ন। কিন্তু ঠাকুর, একদিনের মধ্যে সব ব্যবস্থা কি করে হবে? আমাদেরও তো অনেক আত্মীয়। সেটাই তো, আমিও সেটাই ভাবছি। একদিনের মধ্যে এত কিছু কেনাকাটা কিছুই তো করা হবে না। এক্স্যাক্টলি, আমাদের প্রি ওয়েডিং, সঙ্গীত, মেহেন্দি, এগুলো অ্যারেঞ্জমেন্ট আমরা একদিনে করবো কি করে? ওইসব দেখনদারির কোনো প্রয়োজন নেই, আমি দরকারই বোধ করছি না। বিয়ে হবে ঘরোয়া ভাবে, বৌরানীর আশীর্বাদে, বৌরানীর সামনে। আর কোনো ধুমধাম, লোকজন নিমন্ত্রণ, অনুষ্ঠান কিছুই করতে হবে না। দুজন একসাথে ভালো থাকা নিয়ে কথা। আমার কাছে লোক দেখানো এই ধুমধাম আয়োজনের চেয়ে সেটাই বড় কথা, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। স্যার, একটু বেশি তাড়াহুড়ো করছেন মনে হচ্ছে। কিন্তু তো এত তাড়াহুড়ো করার কারণটা কি? সত্যি আয়ুষ্মান বাবুর বিয়েটা উনি মন থেকে দিচ্ছেন তো নাকি? উফ, আবার আমি এসব ভাবছি। তুমি বেশি ভাবিস না। বড় খোকা, দুর্জয় রক্তিমের বেলায় কত ধুমধাম করে বিয়ে হয়েছিল, দাদু ভাইয়ের বেলায় তা হবে না? মা, ওদের বিয়ের সময় অনেক সময় ছিল হাতে, তাই করেছি। এখন হাতে সময় নেই, তাই তাড়াহুড়ো করে করতে হচ্ছে। তা না হলে যে তিথি নক্ষত্রের অবস্থান বদলে যাবে। ঠিক আছে ঠাকুর, তুমি যখন বলছো তখন একদিন পরেই বিয়ে হবে। আমরা দেখি কতটা কি করে উঠতে পারি। বললাম না তোমাদের কিচ্ছু দেখতে হবে না, আমি আছি তো। তোমরা অনেক সকালে বেরিয়েছো, অনেকটা পথ এসেছো, যাও গিয়ে বিশ্রাম নাও। গায়ত্রী, ওদের ঘরে নিয়ে যাও আর প্রত্যেকের খাওয়া দাওয়ার আয়োজন করো। প্রদীপদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। গায়ত্রী, ও এখন শুধু আমার বন্ধু নয়, আত্মীয় হতে চলেছে। যাও প্রদীপ, গায়ত্রীর সাথে যাও। এইখানে দাঁড়িয়ে লোকের কথা না গিলে রান্নাঘরে যাও, নাকি এইভাবে দাঁড়িয়ে থাকলেই ছেলের বিয়ে হয়ে যাবে? কাজ করতে হবে তো, হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকলে চলবে? যাও। বড় খোকা, তুই যা করছিস ঠিক করছিস না কিন্তু। মা, তুমি এসব চিন্তা করো না, এসব নিয়ে ভেবো না। বিয়ের আয়োজন শুরু করো।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এই যে ধরো চড়া রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকো ট্রাফিক কন্ট্রোল করার জন্য, ট্রাফিকেতে ডিউটিটা সত্যি খুব কষ্টকর শারীরিকভাবে, কিন্তু আমি বলতে পারি আমার পরিবার যেহেতু আমাকে সাপোর্ট করে, এই চাকরিটা 24 ঘন্টার চাকরি। আর মেয়েদের জীবনে বিয়ের পর যে সমস্যার সম্মুখীন হয়, যে ডিউটি রাত্রিবেলা করলে সমস্যা, এই সময় বেরিয়ে গেলে সমস্যা। আমার 5 বছরের বাচ্চা, এর আগে তো আরও ছোটোবেলা মানে জন্মের পর থেকে আমি এবং ওর বাবা দুজনেই পুলিশের চাকরি। তো তোমরা দুজনে মিলে বেরিয়ে যে বাচ্চাকে কে দেখে? আমাদের একটি লোক আছে, উনি দেখেন। আমি কিছুটা করে বেড়াই, যতটা ঘরে সময় পাই পুরোটা ঘরের কাজ, এবং আমি যখন থাকি না ওর বাবা বাকিটা আর কি দুজনে মিলে অ্যাডজাস্ট করি, এবং সেটার কোনো টাইম নেই। 6টায় কখনো রাত্রিবেলা ফিরতে আমার 12টা হয়ে গেল, তখন ছেলেকে খাইয়ে দেওয়া সব কিছুই ওর বাবাই করে দেয়। তো ধরো এই সারাদিন এত গরমের মধ্যে এইভাবে কাজ করো, কিভাবে নিজেকে মেনটেন মানে সুস্থ থাকো, কিভাবে কি করো সারাদিন? খাওয়া দাওয়ার এই মুহূর্তে জলটা আমরা ক্যারি করি অনেকটাই, আর বাকি রাস্তা থেকে কেনা ছাড়া আমাদের উপায় থাকে না, কেননা অনেক কিছু একসাথে আমরা ক্যারিও করতে পারি না। কিছু ডিউটিতে আমাদের ব্যাগ কিন্তু খুব বড় মাপের অ্যালাউ হয় না, নেওয়া যায় না। এরকমও দিন গেছে আমি মানে সারা সকালবেলা খাইনি, আবার রাত্রিবেলা গিয়ে একসাথে হয়তো ডিনার করলাম। অসম্ভব কষ্টকর কাজ, তাও আমার পরিবার আমাকে সাপোর্ট করে বলে মানসিক শান্তির জন্য হয়তো এতটা আমি করতে পারি, এবং হাজবেন্ড সেম প্রফেশনে বলে বুঝতে পারে কতটা কষ্টকর কাজ এটা একটা। ওই সাপোর্টটা তোমার আছে। এমনি মেইনলি অন্বেষার দায়িত্বটা কি? কোনো বড় অকেশনেতে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল, ভিআইপি মুভমেন্ট, আর সেইটাকে পুরো মেনটেন করা ট্রাফিকটা। একটা হলো আমি অ্যাজ এ আরটি অপারেটর কাজ করি, আবার ফিল্ডেতেও আমি কাজ করি। টেনশন প্রচুর থাকে, এবং আমরা সেই সময় যথাসম্ভব তাড়াতাড়ি চেষ্টা করি রাস্তাটাকে, রোডটাকে ক্লিয়ার করে ওনাকে স্মুথ প্যাসেজ দেওয়ার। এবং অনেক সময় সাধারণ মানুষ হয়তো রেগেও যায়, গরমের দুপুরে তারাও কাজ করতে যাচ্ছে, অনেকক্ষণ হয়তো আটকে পড়লো কোনো কারণে, রেগে যায়, ভাবে পুলিশ হয়তো কাজ করছে না। এমনটা একেবারেই নয়। আমরা যথাসাধ্য চেষ্টা করি যাতে প্রত্যেকেই নিরাপদভাবে বাড়িতে ঢুকতে পারে, এবং যাতায়াতের পথে তারা বাধা বিঘ্নতা না পায়, চেষ্টা করি আমাদের তরফ থেকে পূর্ণ। এবং কেউ এসে এরকম দিন গেছে মানে রাস্তায় মাথা ঘুরে রোদে পড়ে যাচ্ছে, তাকে সর্বপ্রথম পুলিশ এসে জল দিয়ে তুলে ফার্স্টে হসপিটালে নিয়ে যাওয়া প্রথম আমাদের প্রাইমারি কাজ, এটা করা। তো এই প্রফেশনে এলে কিভাবে, মানে কোনো ফ্যামিলি? আমার বাবা সরকারি চাকরি করতেন, উনি রিটায়ার করে গেছেন। এটা একটা বাবা যেহেতু সরকারি একটা চাকরিজীবী ছিলেন, তো এটা একটা স্বপ্ন ছিল যে কিছু করব, আমি সরকারি করব। পুলিশ বলে স্পেসিফিক্যালি আমি ভাবিনি। আমি বিভিন্ন পরীক্ষা দিচ্ছিলাম, আমি কলেজে পড়তে পড়তে এই চাকরিটা আমি পাই। আচ্ছা। এবং নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আমি ভীষণই খুশি হয়েছি। আর বাবা অলওয়েজ বলতো প্রত্যেকটা মেয়েরই একটা নিজের আইডেন্টিটি থাকা উচিত, এটা সবসময় আমি মাথায় রাখতাম। আর সেই চাকরি করতে করতে হাজবেন্ডের সাথে পরিচয়? না, চাকরির আগে পরিচয়। আমি আগে চাকরি পাই, তারপর হাজবেন্ড চাকরি পায়। খেলাধুলা করতাম আমি ন্যাশনাল খেলেছি। আমি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কলকাতাতে রেসিডেন্সিয়াল আর কি স্কলারশিপে ছিলাম। কি খেলার সাথে যুক্ত ছিলেন? আমি অ্যাথলেটিক্স করতাম। আচ্ছা। আমি লং জাম্প, ট্রিপল জাম্প আমার ছিল। ট্রিপল জাম্পে আমি স্টেটেতে ফার্স্ট, আর লং জাম্পেতে আমি ন্যাশনালে 3rd পজিশন। ওকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ডেলিভারি করো, সকাল 8টায় বেরোতে হয় কাজে? হ্যাঁ। কোথায় কোথায় যাও, কতগুলো গ্রাম যাও? প্রচুর গ্রাম যাই। এটা কোন এরিয়ায়? এটা গাইঘাটা, বনগাঁ সাইড। বনগাঁ সাইডে। আচ্ছা। এলে কিভাবে এই প্রফেশনে? ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল কিছু একটা করব। আমরা 3 বোন ছিলাম, কিন্তু আমাদের কোনো দাদা কিংবা ভাই ছিল না। এবার প্রথমে সরকারি চাকরি ফর্ম টর্ম ফিল আপ করি, তারপরে যখন দেখলাম যে আমার তো কিছুই হলো না, তাহলে একটা অন্য কোনো কাজ করি। তখন আমি ডেলিভারির কাজটা আমার চোখে পড়ে। তখন আমি অনেকগুলো ছেলে একটা অফিসে কাজ করছিল, আমি সেখানে যাই, গিয়ে বলি আমি এখানে কাজ করব। এই সাধারণত মেয়েরা খুব কম আসে এরকম তো। হ্যাঁ, এটাতে কেন এলাম? বাইক চালানো, সাইকেল চালানো, রাস্তায় রাস্তায় ঘোরা, লোকের বাড়ি গিয়ে গিয়ে জিনিস দেওয়া, তো এখনকার যা অবস্থা, মানে আমি মাধ্যমিক পাশে কি কাজ করব? তোমাদের ওখানে কি তোমার মতন এরকম আরো অনেক মেয়েরা আছে ডেলিভারিতে? এখন নেই আপাতত। কতদিন হয়ে গেল সে কাজ করছে আজকে? 4 বছর কাজ করছে। 4 বছর কাজ করছে।
ব্যাগগুলো যে নিয়ে যাও সেগুলো কি পিঠে করে নিতে হয় নাকি বাইকের মধ্যেই রাখতে হয়? পিঠে করে। প্রথমে তো সাইকেলের পিছনে করে কাজ করতাম, 1 বছর করেছি। তারপরে স্কুটিতে করছি, এখন নিজস্ব স্কুটিতে। পিঠে নিতে হবে, প্লাস স্কুটির যে ফাঁকটা রয়েছে তার ভিতরে 1 বস্তা পার্সেল নিয়ে ডেলিভারি করতে হবে। প্রচুর মাল নিতে হয়। সকাল 8টায় বেরো, ঘুরে 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 সব জায়গায় মাল দিতে হয়। মাল দিই। এবার যেদিন লোড বেশি থাকে সেদিন দেরিও হয়ে যায়। মোটামুটি কটা বাড়িতে যেতে হয় রোজ? আমি 40টা বাড়ি যাই, 50টা বাড়ি যাই, 60টা বাড়ি যাই। রে বাবা, প্রত্যেক দিন থাকে এরকম? প্রত্যেক দিন। এই গরমে এত কষ্টের মধ্যে এরকম রোজ করে যাচ্ছ? হ্যাঁ। ফেরো কখন বাড়ি? যেদিন লোড বেশি থাকে সেদিন রাত হয়ে যায়। আর দুপুরবেলা খাওয়া দাওয়া কোথায় করো? সকালে আমি 2টো খেয়ে বেরোই, নয় অফিসে নিয়ে গিয়ে খাই, আর দুপুরের খাবারটাও নিয়ে যাই। রাস্তাতেই খেতাম। চাঁদপাড়ায় একটা দিদি আছে, দিদিটা বলছে তুমি রাস্তায় দাঁড়িয়ে খাও। তখন আমি সেই দিদির বাড়িতে বসেই খেতাম। সেই দিদি আমাকে খুব ভালোবাসতো। পরিবারে কে কে আছেন? আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার মেয়ে। কতটুকু তারা? ছেলে 10-এ পড়ে আর মেয়ে 1-এ পড়ে। কে সামলায় ওদের? আমার হাজবেন্ড একটা একটা অ্যাক্সিডেন্টে ওর লিগামেন্টের একটু অপারেশন হয়েছিল। কিছু করতে পারে না? কিছু একটু চাপের কাজ কম পারে, কিন্তু এখন এই অপারেশন করার পরে এখন সব ঠিকঠাক। আমাদের জয়েন্ট ফ্যামিলি তো, বাড়িতে অনেক লোক আছে, বাড়ির দিকটা একটু সামলাই। আমরা দুজনে মিলে কাজটা করি। আমি বাইরের দিকটা একটু বেশি করি কাজ। ও যেহেতু একটা চাপের কাজ পারে না, ছেলে মেয়েকে দেখাশোনা করে বাড়িতে। তো মোটামুটি যা রোজগার করো রিঙ্কু, তাদের সংসার ঠিকঠাক ভাবে চলে যায়? হ্যাঁ, এখন চলছে। তোমাদের পেমেন্ট কিভাবে হয়? মাস গেলে? মাসে পেমেন্ট। মাসে পেমেন্ট। পার্সেল পিছু 14 টাকা করে দেয়। পার ডে যদি আমি 40টা পার্সেল দিই, 40টা পার্সেল 14 টাকা করে হিসাব করে সেই দিনের টাকাটা থাকবে। তবে 7 দিনই কাজ করো? হ্যাঁ, সব দিন। কোনো দিন ছুটি নাও না? আমাদের ছুটি হয় না। এরকম কজন কাজ করো? আমাদের ওখানে ছেলেরা কাজ করে, আমি একা মেয়ে কাজ করি। একা মেয়ে আর অতগুলো ছেলে? হ্যাঁ, ভীষণ ভালো ওরা। আমি যে একটা মেয়ে কাজ করি, সবাই আমাকে সাপোর্ট করে। খুব ভালো, ভেরি গুড। ভালো থেকো রিঙ্কু, এত কষ্ট করে সংসারে হাল ধরেছো। ছেলে মেয়ের জন্যই তো কাজ। ছেলে মেয়ের জন্য। ছেলে মেয়েকে ভালো করে মানুষ করো। মেয়েকে কেজি স্কুলে দিয়েছি। যদি আমি কাজটা না করতাম তাহলে আমার মেয়েকে কেজি স্কুলে দিতে পারতাম না। একদমই তাই। এখন একটু কষ্ট করছো, করে নাও, সামনের দিনগুলো তোমার ভালো থাকবে। আর হাজবেন্ড আমাকে সাপোর্ট করেছে। একটা ফ্যামিলির থেকে ডেলিভারির কাছে বেরিয়েছি, এটা কজন হাজবেন্ড সাপোর্ট করতে পারে? একদম, নিশ্চয়ই। আর আমিও সেই মান সম্মানটা ওর বজায় রাখবো। আর আমি আমার যুদ্ধে এগিয়ে যাব। জীবন মানে যুদ্ধ, আমি কাজ করব একদম, আমার সংসারকে সামলাবো। অনেক ভালো হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে আমি এসেছি গল্ফ গ্রিনে। যার বাড়িতে এসেছি সে জি বাংলার অত্যন্ত পরিচিত মুখ এবং অনেক দিন ধরে আপনাদের ঘরের মেয়ে। আসুন শাওনের বাড়ির লোকেদের সঙ্গে পরিচয় করি। গুড আফটারনুন। গুড আফটারনুন। কেমন আছো? ভীষণ ভালো আছি। আবার সেই হাসিটা দেখলাম। তুমি কেমন আছো? ভালো আছি। সব খবর ভালো? একদম, এটা তোমার জন্য। ও, তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ দিদি। বসি আমরা? একদম একদম। এসো মা, বসো। এটা রেখে হ্যাঁ, বস বসো বসো। শাওনের সঙ্গে তো আপনাদের আলাপ হয়েই গেছে। আর শাওনের মা, নমস্কার। কি নাম? আমার নাম রীনা দাস। রীনা। শাওনের এটা শ্বশুর বাড়ি? হ্যাঁ, এটা আমার শ্বশুর বাড়ি। কতদিন বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে অ্যাকচুয়ালি 2007-এ, তো কাউন্ট করে ধরো 12 বা 13 বছর। তুই কোথাকার মেয়ে? আমার জন্ম হয়েছে চন্দননগরে। চন্দননগরে? মানে আমার মামা বাড়ি হচ্ছে গিয়ে চন্দননগরে, তো বাপের বাড়ি মানে চন্দননগরেই আমার জন্মটা হয়। তো সেই জন্য আমাকে সবসময় বলে আর কি এপার ওপার আর কি। ছোটবেলা কি ওখানেই কেটেছে? ছোটবেলায় মামা বাড়িতে পুরোটা কাটেনি, কিন্তু আমার প্রচুর স্মৃতি আছে। যেমন স্ট্যান্ডের ধারে আমরা ঘুরতে যেতাম, ওখানে গেলেই না মানে একদম ফ্রেঞ্চ কলোনিয়াল ফিলটা রয়েছে। ওই কালচারটা তো এমনিতেই মানকুণ্ডুতে রয়েছে। প্লাস মামা বাড়ির আলাদাই আনন্দ ছিল। জয়েন্ট ফ্যামিলি, মারা, তাই আমি বলতাম 5 বোন 2 ভাই, মানে 7 জন টোটাল। এরপরও আবার অনেকে আসতেন, তারাও সব খুঁড়তো পিস্ততো দিয়ে, আমি বলতাম একটা কম 1 ডজন, মানে 11 জন হতো, মাদের জেনারেশন। তোমার কি ছোটবেলা ওখানেই কেটেছে দিদি?
আমি মফস্বলেরই মেয়ে, কিন্তু বাড়িটা আমাদের চন্দননগরে বাবা করেছিল, কিন্তু বাবা চাকরির সূত্রে আমাদের বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে। ছোটবেলায় আমার মনে আছে আমার বাবা দারুণ বাঙাল ভাষায় কথা বলে, মানে আমার বাবা বাঙাল ভাষাতেই কথা বলে, খাইছে দাইছে, তো আমি ওর থেকে ওটা শিখে গেছি। এবার আমার বাবা কি করতো, আমার স্কুলের বন্ধু বান্ধবরা এলে তাদের সামনে বাঙাল ভাষায় কথা বলে, আমার তখন একটা ছোটবেলায় মনে হতো, ইস আমার বন্ধু বান্ধবদের সামনে বাঙাল ভাষায় কথা বলছে, আমার মান সম্মান চলে যাচ্ছে। এরকম প্রায়শই করতো। একদিন কি হয়েছে, আমি ছোটবেলায় নাচ শিখতাম তাম্রভবনের ওখানে, ওই বালিগঞ্জ সার্কুলার রোডে তনুশ্রী সঙ্গের কাছে, তো মা নিয়ে যেত। তো সেখানে একটা না ইন্ডিয়ান ওভারসিজ ব্রাঞ্চ ছিল, এখনও আছে কিনা আমার ঠিক খেয়াল নেই। তো ওখানে বাবা আমাদের একটা অ্যাকাউন্ট খুলে বলে ঠিক করেছে। তো সেই দিন আমি ঠিক করেছি যে আজকে আমি বাবাকে জব্দ করব। এবার বাবা তো নিজের কেবিনে বসেছিল, তো আমাদেরকে ডেকে পাঠিয়েছে, একটা ছোটখাটো মিটিং মতো ছিল। আমিও ঢুকে বলছি, কখন থেকে আইয়া এখানে বসায় রাখছো, তোমার টাইমের ভ্যালু আছে, আমগো নাই। এবার বাবা চারিদিকে দেখছে, বাড়ি এসে আমি বলছি বদলাটা নিয়েছি, তুমি আমার বন্ধুদের সামনে আমার বলতে বদলা নেওয়ার কি আছে, এটা ভাষা। আমি এই ভাষায় কথা বলি, তুইও বলিস, আমার কোনো ব্যাপার না। তারপরে অভিনয় জগতে আসা কিভাবে হলো? আমার বিয়ের পরে অ্যাকচুয়ালি অভিনয়ে আসা। আমার শ্বশুরমশাইয়ের বন্ধু ছিলেন সন্দীপ অন্দা, মানে চেনা জানার মধ্যে। উনি একদিন আমাদের বাড়িতে একটা শুটিংয়ের পারপাসে বাড়িতে এসেছিল, যে একটা রিকোয়েস্ট করেছিল আমার শ্বশুরমশাইকে, তো বলছিল হ্যাঁ করো। তো সেদিন মানে এই বাড়িতে তো সেই দিন আমি অফিস থেকে যখন ফিরি, তো যিনি ডিরেক্টর ছিলেন উনি বলেছিলেন তুমি পাঠটা করে দেবে। আমি বললাম কি করে সম্ভব? বলছে সম্ভব। ওরা একটা সমস্যায় পড়েছিল, একজন আসেনি। তো ওই কাজটা করার পরে তারপরে না একটি নিউজ চ্যানেলে ওয়েদার রিপোর্টার হিসেবে জয়েন করি। তো সেখানে কিছুদিন কাজ করার পরে জি বাংলা আমাকে ওখান থেকে ফোন করে, মানে দেখে হয়তো ভালো লেগেছিল। তারপরে আমি অ্যাক্রোপলিসের অডিশনও দিলাম। তারপরে রাশিতে আমার ফার্স্ট, জি বাংলার হাত ধরেই আমার ফার্স্ট অভিনয় জগতে পা রাখা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কন্যা সম্প্রদান করছে মুখার্জি পরিবারের চন্দ্রনাথ মুখার্জি। একদম ঠিক আছে, আমি কিন্তু আপনাকে পার্সোনালি ফোন করে ইনভাইট করলাম। আপনাকে কিন্তু আসতেই হবে। আমার আর সমরেশ চট্টোপাধ্যায়ের বিয়েতে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আছে। কি হলোটা কি? ম্যাডাম গাড়ির সামনে একটা বাচ্চা মেয়ে ভিক্ষে করছে ম্যাডাম। কি হলো কি? আরে সরো, আরে সরে দাঁড়াও, রাস্তার মাঝখানে গাড়ির সামনে তো ভিক্ষে করে। কি আশ্চর্য, কি মুশকিল ম্যাডাম, সরছে না তো। দাঁড়াও আমি দেখছি। এইভাবে কেউ ভিক্ষে করে নাকি? সর এখান থেকে। সর এখান থেকে, সরো। রাস্তার মধ্যে এইভাবে কেউ ভিক্ষে করে নাকি? কি আশ্চর্য। ও মাই গড, এ তো চিনে জোকের মতো হয়ে গেছে। এখন যেখানেই রাস্তায় যাচ্ছি শুধু ভিক্ষে করছে। দাঁড়াও দিচ্ছি। আশ্চর্য, ভিক্ষেটা কোথায় গেল? বিচিত্র জগৎ হয়ে গেছে। হ্যালো, দিব্যা সেন বলছি। না কোনো চিন্তা নেই, বড় গেম আমি খেলে দিয়েছি। সমরেশ চট্টোপাধ্যায়টা আগে কন্ট্রোলে নেব, আর চন্দ্রনাথ মুখার্জি দেববাবু তো আমার পরেই আছে। ওই কৌশিকী মুখার্জিকে একদম একা করে দেব, একদম একা। আর আরেকটা গেম শুরু করে দিয়েছি, ওই স্বয়ম্ভু মুখার্জি
মুখার্জি পরিবারের সন্তান নয়, আর তার জন্যই একটা নতুন খেলা শুরু করেছি। আর সেই খেলার মস্ত বড় পড়ে হচ্ছে উত্তীয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে বলবে একজন দুধের অফিসার যার দু হাতের নিশানা একদম নির্ভুল, যে 4-5টা লোককে মেরে শুয়ে দিতে পারে, সেই প্রবল প্রতাপশালী একজন মানুষ জগদ্ধাত্রী, সে কিনা আমার সাথে পায়ে হেঁটে বাজারে যাচ্ছে। আমাকে ডক্টর বলেছে হাঁটাচলা করতে। হাঁটাচলা? তুমি তো মারপিট অব্দি করো, যখন তখন যেখানে খুশি যাকে পারছো তাকে মারছো, যা ডান পিটে তুমি, কি বলবো। এই তুমি আমাকে ডান পিটে বলছো, আর তুমি কি? হ্যাঁ, তুমি তো ওদেরকে হাতের সামনে পেলে একবারে মেরেই ফেলবে। ম্যাডাম, মারকুটে বলে আমার নাম আছে, মারকুটে স্বয়ম্ভু। কিচ্ছু হবে না, এরকম দু একটা মেননকে আমি শায়েস্তা করতে পারি স্বয়ং। লড়ে যাবো, বুঝতে পেরেছো? আর এখন তো আমরা 3 জন আছি, তুমি, আমি আর পেটে যে আছে সে। আমি কোন জাজ চ্যানেলকে দেখছি? আরে আমি কোন মেননকে দেখছি? আমি না হয় পাল্টে গেছি একজন এঞ্জেলের কাছে এসে। কোন এঞ্জেল? কাকন। কিন্তু আপনারা কোন শয়তানের পাল্লায় পড়ে এইভাবে পাল্টে গেলেন? এই মুখার্জি বাড়ির লোক। প্লিজ, ওটা আমার শ্বশুর বাড়ি, ওদের নামে আমি কোন রকম নিন্দা শুনতে চাই না। কিছু বলার থাকলে বলুন, তা নাহলে আমাদের কাজ আছে। চলো। এক মিনিট, কি? আমার কিছু বলার আছে আপনাকে। কি কথা? এই যে স্বয়ম্ভু মুখার্জিকে নিয়ে এত ঘোটালা হচ্ছে, হ্যাঁ, এর পেছনে একজন আছে। কে? কার কথা বলছে? দিব্যা সেন। কি প্রমাণ আছে আপনার কথা? শুনুন, দিব্যা সেন বলছি, আর আরেকটা গেম শুরু করে দিয়েছি। ওই স্বয়ম্ভু মুখার্জি পরিবারের সন্তান নয়, আর তার জন্যই একটা নতুন খেলা শুরু করেছি। আর সেই খেলার মস্ত বড় পড়ে হচ্ছে উত্তীয়। কি এসব? কি এটা ফোন থেকে রেকর্ড করা হয়েছে। এসব কে রেকর্ড করলো? সেসব নয়, পরে হবে। আপনারই মতো আরেকজন গোয়েন্দা আছে। বাই, ভালো থাকবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 20-25 টাকার তুলো আর 10-15 টাকা লাল ওষুধ, ব্যাস। একটা ফলস ফায়ারিং, একটা গুলির শব্দ, রেহান বাবুর পড়ে যাওয়া, সবটাই নাটক। আপনার ওই ভাড়া করা কলকের গুলি চালানোর আগেই আমি নাটকটা করে ফেলেছি। আপনার গুন্ডা গুলি চালানোর সুযোগই পাইনি। আমি আগেই বুঝতে পেরেছিলাম যে আপনি কিছু একটা করবেন, কিন্তু আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে ডিএস কলোনিটা আমার। ওখানে একটা পাতা নড়লেও আমি বুঝতে পারি। কলকের সঙ্গে আপনার লোক যোগাযোগ করেছিল, ওকে দিয়ে গুলি করিয়ে আপনি পুরো দায় নিজের বিরোধীদের উপর চাপিয়ে দিতেন, তাই না? আর হাতের মুঠোয় পুরো ভোট ব্যাংক।
তুমি ভুল করছো। তুমি বুঝতে পারছো না তুমি কত বড় আগুন নিয়ে খেলছো। তুমি বুঝতে পারছো না, তুমি কল্পনাও করতে পারছো না তোমার অবস্থা কি হবে। আগে নিজের অবস্থার কথা ভাবুন আপনি। এমন না হয় যে ভোটের আগেই আপনার টিকিটটা ক্যান্সেল হয়ে যায়, এমন না হয় যে আপনার রাজনৈতিক প্রচার টোচার। দুদিনের যোগী তুমি, রাজনীতির কি বোঝো? আজ তোমরা আমার সঙ্গে নাটক করেছো, কাল আমি তোমাদের সঙ্গে নাটক করব। সেই নাটকে রেহান নয়, তোমার সত্যিই মৃত্যু হবে। আর লোকে বলবে এটা রাজনৈতিক খুন। রেহান চ্যাটার্জির স্ত্রী আমি, আমাকে কেউ ছুতে পারবে না, কারণ ওই মানুষটা আমাকে ঘিরে রেখেছে সারাক্ষণ। আর বাকি রইল বুদ্ধি যস্য বলং তস্য, হতে আপনি এটে উঠতে পারবেন না। আপনার নিশ্চয়ই বুদ্ধি আছে, তবে একটু পুরনো, ব্যাকডেটেড, খুব পাতি। চিৎকার করবেন না, যান বাইরে, যান বাইরে, প্রেস দাঁড়িয়ে আছে, গিয়ে সুখবরটা দিন। যান যান, আপনি ভাষণ দিন, ভাষণ দিয়ে বলুন কিভাবে ডিএস কলোনির লোকেরা আপনাকে ফাঁকি দিয়েছে। যান। ওকে, তোমাকে আমি দেখে নেব। আমি তো ভাবতেও পারছি না যোগমা, আপনি যদি এই প্ল্যানটা না করতেন তাহলে তো সত্যি 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 গুলিটা চলতো, আর যোগমায়া চ্যাটার্জির ডেড বডি এতক্ষণে দাহ করার জন্য শ্মশানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল। চুপ। আপনার মৃত্যুর কথা বলবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাদের স্বপ্নের সুপার স্পেশালিটি হসপিটাল বানাচ্ছি আমি, যোগমায়া চ্যাটার্জি, আর সেটা বানাচ্ছি গরিবদের চিকিৎসার জন্য, আপনাদের মুনাফা লোটার জন্য নয়, আপনাদের কোটি কোটি টাকা উপার্জন করে ব্যাংক অ্যাকাউন্টে রাখার জন্য নয়। সেখানে গরিবরা বেস্ট মেডিকেল ট্রিটমেন্ট পাবে। বুঝতে পেরেছেন? কথাটা আপনারা মাথায় রাখবেন। আর রইল গায়ত্রী রায়, ওনাকে আমি বুঝে নেব, ওনাকে নিয়ে আপনারা আর ভাববেন না। আপনারা নিজেরা যেখানে বসে আছেন সেটা আগে দেখুন, আপনাদের নিজেদের চেয়ারই নড়বড়ে হয়ে গেছে। মুখ সামলে কথা বলবে, ভুলে যেও না যে তুমি কে, আর ভুলে যেও না যে এই বাড়িতে তোমার পজিশনটা কি। এই মেয়ে তো দেখছি কিছুই মানছে না, আস্তে আস্তে পুরো বাড়িটাকে হাতের মুঠোয় করে নিচ্ছে। ওর হাতে লাগাম থাকবে নাকি? আমরা কি ঘোড়া নাকি? ঘোড়া নন, বলতে একটু দ্বিধা হচ্ছে, ঘোড়ার মতোই আর কি, মানে যা পিটিয়ে ঘোড়া করা হয়। যোগমায়া, আমি এই বাড়ির বউ, সেটা যতটাই আনফরচুনেট হোক না কেন, কিন্তু এখনো পর্যন্ত আমি এই বাড়ির বউ। মানে যতদিন আমি এই বাড়িতে রয়েছি ততদিন তো আমি এই বাড়িরই বউ, তাই না? তাই আমি কোনোভাবেই চাইছি না যে তুমি সবাইকে ইনসাল্ট করো, কারণ এই পরিবারটা কিন্তু তোমার একার নয়, এই পরিবারে আমারও জায়গা রয়েছে। তাই একা রাশ টানার চেষ্টা করো না যোগমায়া, এটা কিন্তু আমি অন্তত টলারেট করব না। আগে নিজের বরকে টলারেট করতে শিখুন, তারপর না হয় অন্য কাউকে টলারেট করার কথা বলবেন।
যাই হোক, আজকের রাতের মেনু কি হচ্ছে আপনি ডিসাইড করে নিন। আজকে রান্নার দায়িত্ব আমার রায়বাঘিনী ননদিনীর। এইসব তালে গোলে মাছটাও কাটা হয়ে ওঠেনি আর রান্নাটাও করা হয়ে ওঠেনি, তাই আজকের রাতে আপনার হাতে একটা সুস্বাদু খাবার খেতে চাই। আর হ্যাঁ, রান্নার দায়িত্ব আবার উৎসার ঘাড়ে চাপিয়ে দেবেন না কিন্তু। ও আমাকে কি বলে চলে গেল? ও আমাকে কি বলে চলে গেল? এখন রাত্রিবেলার মেনু ঠিক করে আমি রান্না বান্না করবো? রাধুনি আমি ওকে ভেবেছে নাকি আমাকে? তোকে কি ভেবেছে সেটা আমি জানি না, তবে আমাকে কি ইশারা করে গেল সেটা বুঝতে পেরেছিস? কি ইশারা করে গেল? ওকে এবার থামানো দরকার। ইমিডিয়েটলি ওকে থামানো দরকার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি পরাগের ঘরে যাবে না ব্যাস। তোমার ছেলে বলেছে? পরাগ বুঝি আমাকে ওর ঘরে যেতে বারণ করেছে? কি কথা? পরাগ বারণ করতে যাবে কেন? আমি 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 বলেছি। কোন দিন বিষ খায় মেরে ফেলবে সে তো আমরা জানি না, না মা। এক ছেলেকে জেলে পাঠাবে, অন্য ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলবে। আর পলাশের যদি কিছু হয়ে যায় তাহলে আমি এই বাড়িতে কি করে থাকবো? আমি থাকতেই পারবো না এই বাড়িতে। আর আমি চলে যাওয়ার পরে মা, ওর তোমাকে এই বাড়ি থেকে বের করতে বেশি সময় লাগবে না। তারপর এই বাড়ির ভোগ দখল করে, এই বাড়ি বিক্রি করে টাকার পাহাড়ের ওপর বসে থাকবে ও। আহা প্রতীক্ষা, নিজের স্বপ্নগুলো তুমি আমার নামে কেন চালাচ্ছ বলো তো? আমার মুখে বসিয়ে দিচ্ছ। ভূত এরকম কেউ করে নাকি? নিজের স্বপ্ন না কারোর সঙ্গে ভাগ করতে নেই, এগুলো তো তোমার স্বপ্ন, তাই না? দেখেছো মা কিসব কথা বলছে? দেখেছো আমি নাকি এই সমস্ত কথা ভেবেছি? একটা ডেঞ্জারাস মেয়ে এসে থেকে ও তোমার সংসারটাকে কিন্তু ছাড়খাড় করে দিয়েছে। ওপর ওপর ওর সমস্ত কাজগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে, কিন্তু ভেতরে কি সেটা ভালো করে দেখো। বিষ, এটা তুমি বুঝতে পারছো না মা? যাক, তুমি তো তোমার কাজ শুরুই করে দিয়েছো প্রতীক্ষা। আমার একটু দায়িত্ব কমলো, তা যখন কাজ শুরু করেছো তখন সংসারের কাজকর্ম একটু সামলাও। এই রান্না বান্না এগুলো সব ঝক্কি আমি কেন নিতে যাবো বলো তো? এই তুমি কি আমাকে অর্ডার করছো? হ্যাঁ, অর্ডার করছি আমি তোমাকে। দেখো, তোমার স্বামী তো এখন কাজে যেতে পারবে না, কারণ পুলিশ বারবার করে বলে দিয়েছে তোমার স্বামী যেন কোথাও না যায়, বাড়িতেই যেন থাকে, কারণ যখন তখন তাকে ডেকে পাঠাবে। আর জমানো টাকা যদি তোমাদের থাকেও, সেটা তো তোমরা স্বীকার করবে না যে তোমাদের জমানো টাকা আছে। সেই নিয়ে আমি তর্কও করতে চাই না। এখন এই সংসার প্রতিপালন আমাকেই করতে হবে। তাহলে তুমি কি করবে? তুমি রান্নাঘর সামলাবে, সংসার সামলাবে, বাকি কাজগুলো করবে। করতে হবে তো তোমাকে, তাই না? হ্যাঁ, কাজকর্ম করেও সংসার সামলানো যায়, এতদিন আমি সেটাই করেছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে সেটার কোনো প্রয়োজন নেই। এখন আমি এগুলো কিছুই করব না, তাই এখন থেকে রান্না বান্নার দায়িত্ব তোমার। মা, মা দেখেছো কি বলছে? ও জানে যে আঙুরে তাতে আমার মাথা খারাপ হয়ে যায়, মাথা ব্যথা করে, তারপরে আমাকে রান্না করতে বলছে। কেন বলো তো? দুটো খাওয়াবে বলে। আমরা কিন্তু তোমার পয়সায় খাই না। হ্যাঁ, দাদা ভাইয়ের চাকরি, দাদা ভাইয়ের পয়সায় খাই। সারাক্ষণ মা মা করে কাঁদো কেন বলো তো? হ্যাঁ, কি মানে আমি বুঝতেই পারি না। হ্যাঁ, দাদা ভাই দয়ায় আমি চাকরিটা পেয়েছি, কিন্তু চাকরিটা তো আমি করছি, আমি খাচ্ছি, আমি রোজগার করছি, তাহলে এটা আমার টাকা। তাই আমার টাকায় যদি চলতে হয়, আমার শর্তে চলতে হবে। আর আমার বেলায় বলে বলে বলো বলি, আমার বেলায় কি কি শর্ত গো বৌমা? হ্যাঁ, কি করতে হবে আমায়? আমায় বোধহয় এই ঘর বাড়ি ঝাঁট দিতে হবে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, আমায় বোধহয় তোমার সেবা করতে হবে, তবে দুটো ভাত পাবো, তাই তো? তোমার জন্য কোনো শর্ত নেই, তুমি সব শর্তের ঊর্ধ্বে মা। তুমি তো পরাগের মা।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি তো সবটা জানো পরাগ, বলো তুমি তো সবটা জানো। তোমার মা আবারও শিমুলের বিরুদ্ধে মুখ খুলেছেন। আমাদের হাতে কোনো প্রমাণ নেই, কিছু করার নেই আমাদের। পুলিশ কোনো সাক্ষী পায়নি, পুলিশ কোনো এভিডেন্স পায়নি। আমাদের যেটুকু যা জানা বোঝা অনুমান, তাতে আমরা শিওর যে এই কাজটা পলাশই করেছে, পলাশই করতে পারে, এছাড়া কেউ নয়। আর তুমি তো জানো, তুমি যদি একটা বার এই কথাটা না বলো যে দিনের পর দিন কিভাবে পলাশ এবং প্রতীক্ষা শিমুলকে বারে 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 বিপদে ফেলার চেষ্টা করেছে, তাহলে এই মেয়েটা কোথায় দাঁড়ায় বলো তো? ও কি করে বাঁচবে? আমি আমি তো দেখিনি কিছু। সত্যি তো, ও তো কিছু দেখেনি বলো। আর ও তো যেতে চাইছে না, ও তো বাড়িতেই ছিল যখন দেখেইনি কিছু, কি বলবে বলো তো? नहीं नहीं शिमूल, पराग के घर में रह के कुछ बोलते बोलছি না, पर वो लोग तो ऐसा काम पहले भी করেছে। कुछ ना कुछ एविडेंस तो হবে कहीं ना कहीं। আমরা अगर पुलिस के বলবো তো পুলিশ वो सब कलेक्ट করতে পারবে, है ना? একদমই তাই। পরাগের কথা বলাটা খুব ইম্পর্টেন্ট। ওর একটা কথা 100টা কথা বলার সমান। ও বললে আর কেউ কিছু করতে পারবে না। তাছাড়া এমনিতেই তো ওরা তোকে অ্যাকিউজ করছে, মিথ্যে সাক্ষী সাজিয়ে নিয়ে এসছে। এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে তুই বাঁচবি কি করে এই কেসটা থেকে? কি করবো বলো তো আমি সুচরিতা দি, এখানে বাঁচা মরার কি আছে? তুই একটু ভেবে দেখ তুই কি করবি। না হলে কিন্তু আবারও একটা মিথ্যে দোষের দায়ে তোকেও জেলে পাঠানোর ব্যবস্থা করবে। এই অভিজ্ঞতা তোর আগে হয়েছে শিমুল, আবারও যদি একই জিনিস হয় কি করে বাঁচবি বলতো? দেখো কপালে যেটা আছে সেটাই হবে। কি আজে বাজে কথা বলছে বোকার মতো, বলো? একদমই তাই, বোকার মতো কথা বলিস না। কপালে যা আছে তা হবে মানে? চেষ্টা করবি না? আর সেই জন্যই তো পরাগকে রিকোয়েস্ট করছি আমরা। পরাগ শোনো না, একটু একটু মনে করে দেখো না সেদিন কি ঘটেছিল। আমি 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 এসব কিছুর মধ্যে থাকতে চাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও। আমি তোমাকে বলছি তোমায় কেউ বিরক্ত করবে না, কেউ বিরক্ত করবে না তোমাকে। বিপাশা দি আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ ওকে ইনস্টিগেট করো না ওখানে যাওয়ার জন্য। কেন তোমরা ওকে যেতে বলছো বলো তো, যেখানে ও যেতে চাইছে না? ও কিছু দেখেইনি, যখন ও গিয়ে কি বলবে, ও তো কিছু বলার নেই। पर शिमूल, पराग को पता है क्या कि ওর মা তোমার এগেইনস্টে আছে? এতবার যখন বাড়িতে কথা হচ্ছে ও নিশ্চয়ই জানে, কিন্তু ও আর কি করবে বলো তো? সত্যি তো ওর কিছু করার নেই। ওর মা রুখে দাঁড়িয়েছে, রুখে দাঁড়িয়েছে। ও বেচারা নিজেকেই সামলাতে পারে না, সারাক্ষণ ভয় ভয় থাকে। এখন তো আবার টেনশনও করে বেশি, টেনশন করে নিজের শরীরটাও খারাপ করে। আর সব থেকে বড় কথা কি জানো, আমি তো সবসময় বাড়িতে থাকি না। এই সেদিন বাড়িতে এসে দেখি কেমন ভয় ভয় আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তোমার, আমাকে বললো যে ওকে নাকি ওরা কি খাবার দিতে এসেছিল, ওর সন্দেহ হয়েছিল সেই খাবারটা খাইনি। দেখো ওদের ভরসা করে না, কিন্তু সেই কথা তো আর ও জোর দিয়ে বলতে পারবে না। তাই আমি তোমাদেরকে বলছি ওকে আর এসবের মধ্যে টেনো না গো। এমনিতেই বাড়িতে বলতে শুরু করেছে যে আমি ওর ট্রিটমেন্ট করাচ্ছি না, ওকে এমনি এমনি ফেলে রেখেছি। সেখানে যদি হিতে বিপরীত হয়, টেনশনে যদি ওর ক্ষতি হয়, সব দোষ তো আমার উপরই আসবে বলো। আমি সত্যি আর জটিলতা বাড়াতে চাই না। বিশ্বাস করো, যা করার আমি একাই করবো, আমি একাই ফাইট করব। আমি পরাগকে এর মধ্যে একদমই ইনভলভ করতে চাই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি যে হবে, সবাই একটু প্রার্থনা করো, ঠাকুরের কাছে প্রার্থনা করো, উনি একটা পথ দেখিয়ে দেবে। আমাদের এই জোড়া বাড়িতে কখনো সম্পর্ক ভাঙে না, সম্পর্ক জোড়া লাগে। সবাই মিলে একটু প্রার্থনা করি আমরা, হে ঠাকুর রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। এখন আবার কি? দেবব্রত, ধর ধর ধর। হ্যাঁ বলো দেবব্রত। আরে মধু কাকা, কেমন আছো? তো চলে যাচ্ছে। কি ব্যাপার এতদিন বাদে হঠাৎ? শোনো না, একটা দরকারি ফোন করলাম। আচ্ছা তুমি জানো তো যে প্রতীক ফিরে এসছে? তাই নাকি? রোহিণী তো কিছু বললো না। আমার মনে হয় ওদের মধ্যে তো রেগুলার কথাবার্তা হয়, সেই জন্য আর কিছু বলেনি। কিন্তু কাকা এবার তো আমাদের কথাবার্তা এগোতে হয়। প্রতীক যে কোর্সটা করতে, মানে ওই যে ম্যানেজমেন্টের, এক্সিকিউটিভ ম্যানেজমেন্টের কোর্সটা করতে আমস্টারডাম গেছিল, ওই কোর্সটা করে ওখানেই প্লেসমেন্ট হয়ে যাবে বলছে। এবার দেখো, একমাত্র ছেলে সে যদি বিদেশে চলে যায়, আমরা কি করে থাকি বলো তো? মধু কাকা তুমি একটু রোহিণীর সাথে কথা বলো। আমার মনে হয় যদি বিয়েটা হয়ে যায় না, তাহলে প্রতীক আমাদের ছেড়ে এখান থেকে যাবে না। প্রতীক রোহিণীকে ছেড়ে নড়বে না। আর তাছাড়া প্রতীক তো বলেছে যে ও রোহিণীকে ছাড়া কাউকে বিয়ে করবে না। তাই রোহিণীকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না?
ঠিক আছে, আমি বাড়ির সবার সঙ্গে একটু কথা বলে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আলোচনা করো, করে আমাকে জানাও, ঠিক আছে? রাখছি আজকে। রাখলাম। আর পারি না বাবা, একে বাড়িতে বিয়ে ভাঙা নিয়ে ঝামেলা, ওদেরকে বিয়ে করার জন্য লাফালাফি করছে। মধু, ব্যাপারটা ভালোই হলো। বাড়িতে যদি একটা বিয়ে লাগে তাহলে তো অনেকে তার শ্যামলির ব্যাপারটা হোল্ডে চলে যাবে। বড় বৌমা যাই হোক, নতুন কুটুমের সামনে তো এই ডিভোর্সের ব্যাপার কোনো বলতে চাইবে না। মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা। এইটা দাদা আপনি ঠিক বলেছেন, কিন্তু কিন্তু রোহিণী যদি বিয়ে করতে না চায়, আমাদের সমস্যা মেটানোর জন্য তো মেয়েটার উপর জোর খাটানো যায় না। কিন্তু আগে তোকে কনভিন্স করি, আমরা তো জোর করে দুম করে বিয়ে দিচ্ছি ধরে বেঁধে। আমার মনে হয় বিয়ের ব্যাপারটা চললে মানে বাড়িতে লোকজন আসবে, যাতায়াত করবে, তখন এই ডিভোর্সের বিষয়টা পড়ি পড়তে পারতে পারে। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছি। কথাটা যদিও খারাপ বলছো না বৈভব, এটা করা যেতে পারে। এছাড়া তো আর কোনো উপায়ও নেই। শোনো, তুমি সন্ধ্যাবেলা ওদেরকে আমাদের বাড়ি চলে আসতে বলো। তাহলে সবাই রাজি তো? রাজি রাজি, তাই বলে বলে বলতে। কি রে, তুই কবে ফিরলি আমস্টারডাম থেকে? অলমোস্ট আ উইক। এই এক্সিকিউটিভ ম্যানেজমেন্টের যে কোর্সটা করতে গেছিলাম, ওটা শেষ হওয়ার পর ভাবলাম কদিন বাবা মার সাথে দেখা করে তারপরে যাই। দেখা করে আসি মানে মানে তুমি কি আবার ফিরে যাবে নাকি ওখানে? আর বলবেন না, সবে ফিরলো আবার বলছে যেতে হবে, বিদেশে গিয়ে নাকি চাকরি করবে। একবার ভাবুন দিদি, একমাত্র ছেলে, সে নাকি চাকরি করতে অত দূরে থাকবে, বাবা মাকে কে দেখবে বলুন তো? তাই ভেবেছি একটা বিয়ে দিয়ে এখানেই বেঁধে রাখবো। একদম ঠিক বলেছো, আজকালকার ছেলে মেয়েদের বেঁধে রাখার এই তো একমাত্র উপায়। আমার ছেলে তো আবার তোমার মেয়েকে ছাড়া কাউকে বিয়ে করবে না। কি যে জ্বালা হয়েছে আমাদের। আমি তো তাই চাই দাদা, আমি খুব চাই ওদের চার হাত এক করে দিতে। রোহিণী দিদির বিয়ের সম্বন্ধ চলছে, বাহ, ভারী ভালো তো ছেলেটা, কি নম্র, কি সভ্য। রোহিণী দিদির বন্ধু বলছে, এই ঘরে রোহিণী দিদি গেলে ভালোই হবে মনে হয়। আমার তো পছন্দ জামাইকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রোহিণী, রোহিণী দিদি, রোহিণী কি হলোটা কি? আরে রোহিণী দিদি, উই ক্যান ডিসকাস। আরে কথা বলতে হয় তো এরকম ভাবে। রোহিণী, আরে ওরে বাবা রে বাবা, এই মেয়ের তো বিয়ের কথা শুনলেই রাগ করে কথা বলবে না, খাবে না, আর এই রাগ তো সহজে পড়তেও চায় না। রোহিণী, এটা তুই কি করলি প্রতীক? কি করলি তুই এটা? এতদিন ধরে বাড়ির সবাইকে একটা স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ওম্যানের মুখোশ পরে ফুলিয়ে রেখেছিলাম, যাতে এই টপিকটাই না ওঠে। কিন্তু আজ তুই তুই আবার সবাইকে উস্কে দিলি। আমি তো জানি ওরা তো ভুল কিছু বলছে না, সত্যি তো আমার বিয়ের বয়স হয়েছে, কিন্তু আমি যে কাউকে বিয়ে করতে পারবো না, পারবো না কাউকে বিয়ে করতে। আমি দিদিভাই কথাটা শোনো। রোহিণী, রোহিণী, দরজা খোল না। রোহিণী কি করছে বলো তো? রো, আমি কিন্তু খুব বকবো এবার, তোকে বললাম আমরা বসে কথা বলছি। রো, কথা তো বলি, দরজাটা খোল। রো প্লিজ প্লিজ, দরজাটা খোল। রো, স্যার 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 স্যার, আমার মনে হয় রোহিণী দিদিকে এখন একটু সময় দেওয়া দরকার। আগে নিজেকে একটু সামলে নিক, তারপর না হয় ঠান্ডা মাথায় আলোচনা করা যাবে। অ্যাকচুয়ালি শ্যামলী, আপনি ঠিক কথাই বলেছেন। আর এমনিতেও ঠাম্মি রোহিত যা রাগ, তো আমরাই ভয় পাই এরপরে হিতে বিপরীত হবে। সবাই চলো চলো ঘরে চলো, সবাই ঘরে চলো। আমার গায়ে যে কি পাপ লেগেছে কে জানে। আমার একটা ছেলে মেয়েও ভালো নেই, একজন সুখে নেই, শান্তিতে নেই। একজন তো মন্ত্র বলে বশ হয়েই আছে, এখনো কথা শুনে যাচ্ছে, আরেকজন ভালো লাগে না আমার। আর আপনি একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। দেখুন, আমার মনে হয় আপনি অন্তত রোহিণী দিদিকে বিয়ে করার জন্য চাপ দেবেন না। মানে আমি আসলে
আমি জানি যে রোহিণী দিদির মনে গভীর কোনো ক্ষত রয়েছে, ওই জন্যই রোহিণী দিদি বিয়েটা করতে চাইছে না। প্রদীপ দাদার সাথে এই নিয়ে কথাবার্তা বলছিল, আমি তখন ছাদ থেকে জামা কাপড় নিয়ে নামছিলাম, আমি শুনে নিয়েছি। হ্যাঁ, পুরোটা ঠিকমতো শুনতে পাইনি ঠিকই, কিন্তু যেটুকু শুনলাম আমার এটাই মনে হলো। গভীর ক্ষত। দেখুন শ্যামলী, রোহিণী যদি কোনো প্রেম করতো তাহলে সেটা আমরা জানতাম, মানে আমি তো জানতাম। প্রতীক ওর জন্য 5 বছর ধরে অপেক্ষা করছে, তার মানে ওকে নিশ্চয়ই খুব ভালোবাসে। প্রতীক তো ওকে কোনোভাবে আঘাত দেবে না, তাহলে কি জানি না। তবে কি বলুন তো, মেয়েদের মন বোঝা না অত সহজ নয় স্যার। শ্যামলী কি নিজের জীবন নিয়ে কিছু বলতে চান? মেয়েদের মন বলতে কি উনি নিজেকেও মিন করলেন? যাকে আপনি দেখবেন যাতে বাড়ির লোকেরা রোহিণী দিদিকে বিয়ে নিয়ে চাপ না দেয়। আগে ব্যাপারটা ভালো করে জানুন, তারপর না হয় বিয়ে নিয়ে কথাবার্তা বলবেন। দেখুন স্যার, আপনারাই রোহিণী দিদির আপনজন, আপনারাই যদি এভাবে চাপ দেন, এভাবে যদি জোর করেন, তাহলে রোহিণী দিদির মনে হবে মেয়ে সন্তান বলে হয়তো আপনারা পার করে দেওয়ার জন্য এত জোরাজুরি করছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিজের কাছে কতক্ষণ মিথ্যে বলা যায়? আমার খারাপ লাগছে, খারাপ আমার। অনির্বাণ স্যারের নামে আপনাকে অপমান করতে আমার কষ্ট হয়েছে স্যার, আমি জানি। আপনিও কষ্ট পেয়েছেন, আপনার অপমানিত মুখটা দেখে আমারও কষ্ট হচ্ছিল স্যার। কেন কেন হচ্ছিল আমার? Come in. আপনি অবাক হচ্ছেন কেন স্যার? আপনি ফিরে এসেছেন? কি করব? আপনি ওইভাবে বললেন, আমি একেবারে না করেছি কি করে? সত্যি সত্যি আপনি আমার কথা রাখতে অফিসে এসেছেন? সত্যি? আমি জানি না আমি কি বলবো আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আপনি জানেন না আমি কতটা খুশি হয়েছি। আপনি জানেন, আপনি চলে গেছিলেন বলে আমি ঠিক করেছিলাম আমি এই শহর ছেড়ে দেব। আমি নিজেকে ক্ষমা করতে পারছিলাম না রাই। কেন? আমি কে? আপনি জানেন না? Thank you, Rai. Thank you for coming back. I need you. I love you, Rai. I love you. I love you, Rai. I love you. I love you, Rai. Rai. এসব কি দেখলাম আমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি করে বলতো, তুই অফিসটা কেন ছেড়ে দিবি? দেখ, এটা একটা অফিসিয়াল ব্যাপার যেটা তোর সাথে আলোচনা করার কোনো কারণই নেই।
তাছাড়া তোকে তো আমি কালই বললাম যে আমার কলকাতাতে পোষাচ্ছে না। না, কোনো রাগারাগি না। আমি আজ ঠান্ডা ভাবে কথা বলবো, কোনোভাবেই উত্তেজিত হব না। তাই মন্দার বোসকে জব্দ করার ফেলুমিত্তির, আপনি তো গাঁটছড়াটা তার সাথেই বেঁধেছেন। ফেলুমিত্তির না হয় অনির্বাণ লাল মেঘরাজের ব্যবসা বন্ধ করার কারণটা খুঁজে বার করুক। তাই নাকি? তুই কিন্তু আমাকে চ্যালেঞ্জ করছিস কুট্টিদা। হ্যাঁ করছি, আলবাত করছি। এক সেকেন্ড হোল্ড করুন। দেখলে? হ্যাঁ দেখলে? কি দেখবো? সরি সরি, আমি এই সময় আপনাকে ফোন করে ডিস্টার্ব করলাম বলে। নো নো, ইটস ওকে, অ্যাবসলিউটলি ফাইন। বলুন না স্যার। রাই, তুমি কি ফিরে আসতে চাও? প্লিজ প্লিজ রাই, তাই যেন হয়। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি এইভাবে আমার টাকাটা পাঠিয়ে দেবেন, আমি এক্সপেক্টও করিনি যে এই কটা দিনের টাকা এইভাবে আপনি আমাকে পাঠিয়ে দেবেন। আপনি এভাবে কেন বলছেন? আপনি যে কটা দিন আমাদের কোম্পানিকে সার্ভিস দিয়েছেন সে কদিনের স্যালারি তো আপনার প্রাপ্য। না মানে এত অল্প দিনে এরকম কোনো রাইট থাকে বলে আমি জানতাম না স্যার। আর তাছাড়া আমি তো কাজটা শিখছিলাম, কাজটা তো সেভাবে করিনি। কে বললো আপনাকে আপনি কাজ করেননি? আপনি অফিসের চিঠিপত্রগুলো লিখতেন, হ্যাঁ চেক আমি করতাম, কিন্তু আপনি তো আপনার কাজে কোনো ত্রুটি রাখেননি। আর রাইট অবশ্যই ছিল, না থাকা মানে তো শ্রমের অসম্মান করা, যেটা আমি কখনোই করতে চাই না। কিন্তু আপনার কোম্পানি থেকে বোধহয় একটা ভুল হয়ে গেছে। মানে আমার যা ডিউ ছিল তার ডাবল আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আপনি একটু অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করে নেবেন স্যার, কোথাও বোধহয় একটু ভুল হয়ে গেছে। মানে ভুল করেই হয়তো এসেছে, কিন্তু আমি টাকাটা ফেরত দিতে চাই স্যার। কিভাবে দেবো সেটা বুঝতে পারছি না, তাই আপনাকে ফোন করলাম। স্যার শুনতে পাচ্ছেন? ইয়েস ইয়েস মিস মুখার্জি। মিস মুখার্জি? ওটা কোনো ভুল হয়নি। অ্যাকচুয়ালি কোম্পানির তরফ থেকে আপনাকে আপনার হ্যারাসমেন্টের জন্য একটা ছোট্ট অ্যামাউন্ট ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে। সরি স্যার, আমি টাকাটা ফেরত দিতে চাই, কিন্তু কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার আমার কাছে নেই। আপনি যদি প্লিজ একটু বলে দেন আমি কোন অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো তাহলে। না মিস মুখার্জি, আপনি ওই টাকাটা ফেরত দেবেন না। এটা কোম্পানি আপনার কাছে ক্ষমা চেয়ে আমার ধুলোয় মিটিয়ে দেওয়া সম্মানের দাম দিল, তাই তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শোভনবাবুর সঙ্গে আগে দেখা হয়েছে ঠিকই, কিন্তু ওনার স্ত্রীর সঙ্গে আজকে দেখা হয় আমার সত্যি খুব ভালো লাগলো। তিতির, আমি তোমার মুখে ওই নামটা শুনতে পারছি না। ও এমন একটা মানুষ যাকে ভালোবেসে ঠুকে গিয়ে সমস্ত মানুষের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছিলাম আমি। হ্যাঁ বলছি, ওর দুধটা নিয়ে এসে ওকে খাওয়াতে হবে। খাওয়ানো হয়ে গেছে, ওরা তো ঘুমিয়ে পড়েছে অলমোস্ট। আচ্ছা শোনো না, ওদের কোনো সন্তান নেই? জানি না। ইস, থাকলে বেশ আমার পুচকুটার একটা বন্ধু হতো। ছাড়ো না এসব কথা, দোলের ব্যাপারটা ভাবো, দোলের ব্যাপারটা মাথায় রাখতে হবে, ভুলে গেলে চলবে না। তুমি কিন্তু আবার একা একা কিছু করে ফেলো না, ভুলে যাও না যে আমি তোমার সঙ্গে আছি। না না, আমি ভেবেই রেখেছি আমি কালকে একবার মহামায়া ম্যাডামের সঙ্গে দেখা করব। দেখা করে ওর ব্যাপারে কি কি ক্লু আছে সেই সব কিছু নিয়ে ডিসকাস করব, কারণ দিদিকে তাড়াতাড়ি খুঁজে বের করতেই হবে। বিশ্বাস করো, দিদিকে খুঁজে না বের করলে ওরা দিদিকে মৃত বলেই ধরে নেবে। এতবার আননোন নাম্বার থেকে ফোন আসছে, কি ফোন করছে এটা? হ্যালো সুমরাজ, আমি
তুমি তুমি এত রাতে কেন ফোন করেছো? কাঁদছো কেন তুমি? আমি খুব খারাপ আছি। শোভন আমাকে সাংঘাতিক টর্চার করে। শোভনকে দেখে বোঝা যায় না, ও কিন্তু খুব খারাপ। আমাকে বাড়ি থেকে বেরোতে দেয় না সোমরাজ, আমাকে পুরো আটকে রেখেছে। আমি গৃহবন্দী। আমাকে তুমি বাঁচাও সোমরাজ, প্লিজ আমাকে তুমি বাঁচাও। কি তুমি এইসব কথা আমাকে কেন বলছো? কার সাথে এত রাত কথা বলছো? আমার বান্ধবী। বান্ধবী? হ্যাঁ। কে বান্ধবী দেখি? বললাম তো আমার বান্ধবী। আমি বিশ্বাস করি না, ফোনটা দাও দেখি। আমি রাখছি রে। কে ফোন করেছিল সোমরাজ? ফোন ওই আর বলো না, আননোন নাম্বার। এত আজকাল রাতে ফোন করে বিরক্ত করছে। আমি কাল থেকে ফোনটা সুইচ অফ করে শোবো। তুমি 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 টেনশন করো না, তুমি তুমি ঘুমিয়ে পড়ো। তিতির, তুমি যদি জানতে পারো সোহনের স্ত্রী আমার এক্স গার্লফ্রেন্ড ছিল এবং সে মাঝরাতে ফোন করেছিল, তুমি তো আমাকে এবং ওকে কাউকেই আস্ত রাখবে না। এদিকে তোমার শরীরও ভালো না। এই সময় অবশ্য মেয়েদের মনের ওপর অনেক কিছু চলে, মা বলেছে। আমি চাই না তুমি এই চাপটা আর নাও। ভেরি সরি, আমি তোমার সত্যিটা বলতে পারলাম না। কেন এত বছর পরে আবার সেই অতীতটার মধ্যে ঢুকে পড়ছি আমি? কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না, আমি শান্ত হতে পারছি না। আমি এই কথাগুলো আর শুনতে পাচ্ছি না। আমার দিদি বেঁচে আছে, জীবিত মানুষের শ্রাদ্ধ কোনোদিন হয় না। আমি আমার দিদিকে এক্ষুনি খুঁজে বার করবো, কারণ না হলে তো এই কথাগুলো চলতেই থাকবে না। আমার দিদি বেঁচে আছে, আমি খুঁজে বার করবো। আমি যাবো। দোয়েল ব্যানার্জিকে খুন করার চার্জে তিতির বসুকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। খুন করার চার্জে মানে সবাই এক কথা কেন বলছে? আমি আমার দিদিকে খুন করিনি। আরে আমার দিদি বেঁচে আছে, কি কথা কেন? আমি আমাকে যেতে দিন, আমি খুঁজে বার করবো। দাঁড়ান, আপনি এখন কোথাও যেতে পারবেন। আপনার নামে অ্যালিগেশন আছে, আপনি আপনার দিদিকে খুন করেছেন। অ্যালিগেশন মানে এসব কি বলছেন আপনি? মানে কিসের? আপনাকে কে রিপোর্ট করেছে? আমি কমপ্লেন করেছি। এটা বুঝতে এতক্ষণ সময় লাগছে? অফিসার, তিতির বসু আমার প্রাক্তন স্ত্রী দোয়েলকে খুন করেছে। এক্ষুনি অ্যারেস্ট করুন। আর এমন শাস্তি দিন, এরকম কোল্ড ব্লাডেড ক্রাইম করার কেউ যেন সাহস না পায়। জয়, তুই কিন্তু ভুলে যাচ্ছিস তিতির কাজ করতে পারে না, এটা তুইও খুব ভালো করে জানিস। দিনের পর দিন আমি ব্রেন ওয়াশ করেছি এই তিতির আর আমার বাবাকে ব্রেন ওয়াশ করছে এই মিতা ব্যানার্জি। আমার বিশ্বাস হয় না, তোমাদেরও বিশ্বাস হয় না। কাউকে বিশ্বাস করতে পারি না ঠাম্মি, কিচ্ছু বিশ্বাস করতে পারি না। কত দাদাভাইও এই ষড়যন্ত্রে। পুলিশও এসছে, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে বলছে। না, আমি নাকি আমার দিদিকে খুন করেছি। আমি খুন করেছি আমার দিদিকে। তুমি শান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। অফিসার, আমি ওদের ঠাকুমা। আমি আপনাকে বলছি, আমার তিতির বউ এই কাজ করতে পারে না, বুঝেছেন? আপনি দয়া করে আসুন। থেকে বড় কথা হচ্ছে আমার দিদি বেঁচে রয়েছে। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আপনারা দরকার হলে অফিসার মহামায়া বটপালকে ফোন করুন, ওনার থেকে সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ওনার থেকে ডিটেলস নিয়েই আমরা এখানে এসেছি। এক্স্যাক্টলি, ইন্সপেক্টর বটপালই তো আমাকে জানিয়েছে যে দোয়েল মৃত, আর সেটা তিতির খুব আগে থেকে জানতো। সেটাকে চেপে রেখেছিল কেন? জিজ্ঞেস করেছো? জিজ্ঞেস করো, কেন চেপে রেখেছিল? কেন মিথ্যে বলেছিল? কারণ ও খুন করতে চেয়েছিল, সেই জন্য। সেটা কোনদিন জিজ্ঞেস করতে চেয়েছো? এগুলো সব তোমার অনুমান জয়দা। তোমার অনুমানের ভিত্তিতে তুমি পুলিশ ডেকে আমার ওপর এত বড় অভিযোগ আনতে পারো না। আমিও আজকে আমার অনুমানের ভিত্তিতে যে কোনো ইনোসেন্ট মানুষকে খুনি বানিয়ে দিতে পারি। সেই জন্য পুলিশ প্রমাণ চায়। তোমার কাছে কোনো প্রমাণ আছে এত বড় অভিযোগ? কি চাই? প্রমাণ চাই। প্রমাণ দাও। এটাই হচ্ছে একমাত্র প্রমাণ। এটা তো দিদির ফোন। তুমি কোথায় পেলে? এই দেখো কেমন খুনি কেমন ধরা পড়ে গেলে কেমন করে না, সে ওরকম করছে।
জানতে যাও কেন করছে, এরকম কেন করছে? তোমার বাচ্চা যখন বড় হয়ে জানবে যে তার মা একজন খুনি, সে তো তোমায় ঘেন্না করবে। ঘেন্না করবে তো? চ্যাম্পকে কিন্তু আমি ঘেঁচতে দেবো না ওর কাছে, আমি বলে রাখলাম। আমার সন্তানের ওপর আমার যথেষ্ট বিশ্বাস আর ভরসা আছে। আমার সন্তান এমন কোনো মানুষ তৈরি হবে না যে এরকম একটা অ্যালিগেশন আনতে পারে আমার উপরে যে আমি আমার দিদিকে খুন করতে পারি। তোমরা এগুলো ভাবতেও কি করে পারো? আমার তো এসব কথা বাদ দাও, আমাকে বলো ফোনটা কোথা থেকে পেয়েছো? আমার দিদিকে খুঁজে বের করে আমার দরকার। কোথা থেকে পেয়েছো ফোনটা? কোথা থেকে খুঁজে পেয়েছি মানে? এটা কাঁচা কাজ করে ফেলেছিলে তো। ফোনটা তো সেই জন্যই পেয়ে গেছি। দাদা ভাই, এই ফোনটা আমরা আমাদের বাগান থেকে উদ্ধার করেছি। দিয়ে উদ্ধার করেছি। বাগান থেকে উদ্ধার? হ্যাঁ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পর্ণা, দেখো সবাই এসেছে। তুমি চিনতে পারছো তো সবাইকে? পর্ণা, এই তো মাকে চিনতে পারছো না পর্ণা? দেখো ভালো করে, দেখো না মাকে। এই তো বাবাকে দেখো ভালো করে। বাবাকে চিনতে পারছো না তুমি? আপনি তো আগেও একবার এলেন। আমি তো বলছি আমি কাউকে চিনতে পারছি না। কেন বারবার এক কথা জিজ্ঞেস করছেন আমাকে? আপনাদের কাউকে চিনি না আমি। পর্ণা, আমি রুচিরা তোর বন্ধু। তুই আমায় চিনতে পারছিস না? এই পর্ণা। না না না, দেখুন আমার মনে হয় আপনাদের কোথাও একটা গন্ডগোল হচ্ছে আমাকে চিনতে। এই যে পিছুটি মেয়ে, আমি জেঠু, আমায় চিনতে পারছো? কি গো, চিনতে পারছো আমায়? ও দাদু, তুমি আমায় মারো, তাহলে নতুন কাউকে আমাকে বাঁচাতে আসবে। তুমি মারো আমায়, মারো, তুমি মারো। চাল ছড়ানো ভুঁদুর। ও কি করে চোখে মারছেন কেন? এরপরও চিনতে পারছো না তুমি? কি রে, তার মানে সত্যি? একবার তুই বল না আমার চিনতে পারছিস কিনা। আচ্ছা, আপনারা কেন বুঝতে পারছেন না বলুন তো? কেন ভিড় করে আছেন এখানে? যার বাইরে যান সবাই প্লিজ। তুমি ওকেও চিনতে পারছো না? ওমা, ও কি মিষ্টি। তোমার নাম কি? কোথায় থাকো তুমি? চল মা। পর্ণা, তোমার কি একেবারেই কিচ্ছু মনে পড়ছে না? আমি নিচে একবার চাপ দিয়ে দেখি তো কিছু মনে পড়ছে কিনা। পর্ণা, আমাকে মনে পড়ছে? আমি বড়দা। কি ব্যাপার হলো? কিছুই কেন মনে পড়ছে না বলতো ওর? মনে করার চেষ্টা করো। দত্তবাড়ি, উত্তর কলকাতা, যৌথ পরিবার, কিচ্ছু মনে পড়ছে না তোমার? আমি বুঝতে পারছো তুমি? তুমি চিনতে পারছো না? দেখো আমার দিকে তাকিয়ে দেখো, আমি বাবা। আরে উঠো। হ্যাঁ, দত্তবাড়ি, কিছু মনে পড়ছে না? আমি চনু বৌদি ভাই। বর্ষা, আমি বৌদি ভাই চিনতে পারছো না? বর্ষা, নতুন কাকি, আমি বুবাই, ছাল ছাড়ানো বদর বুবাই, চিনতে পারছো না? আরে বিছুটি মেয়ে, আমি জেঠু এসছে। দত্তবাড়ি, হ্যাঁ সরুন সবাই প্লিজ, সরুন। কি করছেন কি আপনারা? রোগীর ক্যাবিনে এসে সবাই মিলে ভিড় করেছেন? আপনারা কি কোনো বুদ্ধি নেই? একেবারে ননসেন্সের মতো ব্যবহার করছেন সবাই। যান প্লিজ, আমি হাত জোর করছি, প্লিজ সবাই একটু বাইরে যান, আমাকে একটু দেখতে দিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে চিনতে পারছে না কেন গো? মাকে সব ভুলে গেছে। আমার নাম জিজ্ঞাসা করলো কেন? বলো না বাবা, বলো না। আমি জানি না পুটি, আমি কিচ্ছু জানি না।
জানি না রে মা, বিশ্বাস কর আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি জানি না। নাটক করে পড়না সব করতে পারে, কিন্তু নিজের মেয়েকে চিনবে না এইটা হতে পারে না। পড়না সত্যি স্মৃতি হারিয়েছে। আচ্ছা বৌদি ভাইয়ের তো অন্তত রুচিরাকে চেনার কথা, তাই না? আমিও তো সেটাই ভাবছি চয়ন। দিদির কি অবস্থা, কেমন আছে এখন? পিকলু পিকলু একটু শান্ত হব, আমরা সবটাই বলছি তোমাকে। চয়নদা বলছি মানেটা কি? আমি তো দিদিকে দেখতে চাই চয়নদা। পিকলু বৌদি ভাই ভালো নেই। সিস্টার আপনি একটু জানতে পেশেন্টকে অ্যাটেন্ড করুন তো। ওকে ম্যাম। ডক্টর দেখুন আমি বুঝতে পারছি এত বড় ঘটনাটা আপনাদের পক্ষে ডাইজেস্ট করা ইজ টু টাফ। আপনারা প্লিজ একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। পর্ণার স্মৃতি চলে গেছে, কিন্তু আশ্চর্য কি জানেন, একটা সময় অবধি ও সব মনে আছে। ওর কলেজের রেজাল্ট বেরিয়েছে, ও ইউনিভার্সিটিতে ভর্তি হবে, এইসব আর কি। এক মিনিট, এবার বুঝতে পেরেছি পর্ণা আমাকে কেন চিনতে পারিনি। পর্ণার সাথে তো আমার ইউনিভার্সিটিতে আলাপ। পর্ণা ওনার বাবা মায়ের খোঁজ করছেন। ম্যাডাম পর্ণা কি আর আমাদের কোনোদিনও চিনতে পারবে না? দেখুন জোর করে মনে করাতে গেলে কিন্তু বিপদ আছে। বিপদ মানে? আমাদের মেয়েটা আমাদের সামনে দাঁড়িয়ে থাকবে, আমাদের চিনতে পারবে না, আর সেটা আমরা মেনে নাও? আপনারা একটু বোঝবার চেষ্টা করুন অবস্থাটা। এটা খুব সহজ ব্যাপার নয়। দেখুন যদি আমরা চাপ দিয়ে ওকে মনে করানোর চেষ্টা করি, তাতে কিন্তু পর্ণার একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে, এমনকি হয়তো ফর গুড ওর স্মৃতি চলে যেতে পারে। আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন, ব্রেন স্ট্রোকের একটা চান্স থেকে যাচ্ছে। তাহলে কি আর বৌদি ভাইকে আগের মতো করে ফিরে পাওয়ার কোনো চান্স নেই? একটাই রাস্তা আছে, কিন্তু সেটা প্রায় অসম্ভব। হ্যাঁ কি রাস্তা বলুন না ডাক্তারবাবু। ওনার জীবন থেকে মাঝের এই হারিয়ে যাওয়ার সময়টাকে আপনাদের নতুন করে লিখতে হবে, তারপর মিলিয়ে দিতে হবে এখনকার বাস্তবের সাথে। কিন্তু ডক্টর সেটা কি করে পসিবল? পড়ার সাথে সাথে আপনাদেরও 10 বছর আগে ফিরে যেতে হবে। পারবেন? পারতে তো আমাকে হবেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার? জয় গুরু। আরে ব্যাপারটা কি? বলা নেই কোয়া নেই, থানার মধ্যে ঢুকে পড়লেন। জয় গুরু। জয় গুরু। আমরা গুরু সেবাশ্রম থেকে আসছি বাবা। আজকে হরিনাম সংকীর্তন হয়েছে তো, জনার্দনের পুজো ছিল গো, তাই আমরা সকলে মিলে প্রসাদ বিতরণে বেরিয়েছি। আপনাদের তো কেউ ভোগের খিচুড়ি দিতে আসে না, তাই ভাবলাম আমরা নিজেরাই এসে দিয়ে যাই ভোগের খিচুড়ি। জয় গুরু। জয় গুরু। এই খিচুড়ি বিশেষ খিচুড়ি বাবা, ঠাকুর আশীর্বাদ করবে। ওনারা নিশ্চয়ই খাবেন, তাই না বাবা? এখান থেকে গুরু সেবাশ্রম তো অনেক দূরের পথ, আপনারা এতটা পথ এলেন? আজ্ঞে সবই গুরুর ইচ্ছা। এই যে আপনাদের সেবা করতে পারছি, এই অনেক। জয় গুরু। 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 জয় গুরু।
আরে বাবা, আরে আপনি এখানে কি করছেন? আসুন 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 আসুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু বাবা, জয় গুরু, জয় গুরু। খান বাবা খান। এত ঘুম পাচ্ছে কেন? জয় গুরু। খান খান খান, বিশেষ প্রসাদ, বিশেষ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তা ভাই, অংশুদা বলেছিল কেস নাম্বার অনুযায়ী সব সাজানো থাকে স্ট্রং রুমে। ফুলকি খুঁজো। তা ভাই ভালো করে খুঁজে দেখ কেস নাম্বার 64201-এর এভিডেন্সগুলো ঠিক কোথায় রাখা আছে। 6420। জানো তুই এদিকে দেখ, ফুলকি তুমি ওদিকটা দেখো, আমি দেখছি এদিকটা। স্যার, ফুলকি কি পেয়েছো দেখি। এই তো ছন্দক মজুমদার। দেখি এটা তো জয়িতার ডেথ সার্টিফিকেট। বাকি এভিডেন্স গুলো এখানেই থাকবে, আর কোথায় যাবে? খোঁজ খোঁজ খোঁজ, ভালো করে খোঁজ, ভালো করে খোঁজ। ছন্দক মজুমদার, এই তো ভানু। তা ভাই এই দেখ, পেয়েছিস? ছন্দক মজুমদার, কেস নাম্বার 64201। দুটো চাবি আছে। কেস রেকর্ড অনুযায়ী একটা চাবি ছন্দকের, একটা চাবি জয়িতার। জয়িতার চাবি পুলিশ জয়িতার কাছেই পেয়েছিল, আর ছন্দকের চাবিও ছন্দকের কাছেই ছিল। তাই তৃতীয় কোনো ব্যক্তি যে প্রবেশ করেছিল তার কোনো প্রমাণ নেই। তাই
অটোমেটিক্যালি সব সন্দেহ ছন্দম মজুমদারের উপরেই গিয়ে পড়েছিল? কেসটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে, তাই না রে? স্যার দেখুন চাবিটার গায়ে কি সব লেগে আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।